দক্ষিণ তালপট্টি বঙ্গোপসাগরের মাঝে একটা দ্বীপ। এই দ্বীপটা আসলে কার, বাংলাদেশের নাকি ইন্ডিয়ার? এই প্রশ্নটার উত্তর খুঁজতে আমাদের যেতে হবে প্রায় 5000 বছর আগে। সে সময় মেসোপটেমিয়ার রাজারা নিজেদের চাষবাসের জায়গা আর নদী কার দখলে থাকবে সেইটা দেখানোর জন্য প্রথমবারের মতো পাথরে খোদাই করে মানচিত্র আঁকা শুরু করে। সময়ের সাথে সাথে পাথরের জায়গা পশুর চামড়া নেয়, আর সেখান থেকেই পরবর্তীতে কাগজ আসে। কিন্তু পাথর হোক, চামড়া কিংবা কাগজ, এই প্রতিটা মানচিত্রের সাথেই জড়াতে থাকে একের পর এক যুদ্ধ। অ্যানশিয়েন্ট হিস্ট্রি বাদ দিলেও আমাদের বর্তমান হিস্ট্রিতে হতে থাকা প্রায় প্রতিটা যুদ্ধের পেছনে একটা কারণ হচ্ছে এই টেরিটোরিয়াল ডিসপিউট, বা মানচিত্রের কোন এলাকাটা কার সেটা নিয়ে দ্বন্দ্ব। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান, লাদাখ নিয়ে ভারত চায়না, ডিমিলিটারাইজ জোন বা ডিএমজিতে উত্তর আর দক্ষিণ কোরিয়া, আর গোলান হাইটসে ইসরায়েল সিরিয়া সহ অসংখ্য মানচিত্র সবসময় যুদ্ধের একটা বড় কারণ হয়ে আছে। কিন্তু বর্তমান সময়ে সেই আদিমকালের মতো জাস্ট জায়গা দখল করে সেখানে চাষবাস করাটাই আসলে এই যুদ্ধগুলোর মূল উদ্দেশ্য কিন্তু না, বরং জ্বালানি, সমুদ্র সম্পদের অধিকার এবং ট্রেড রুটের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করাটাও একটা উদ্দেশ্য এখন থাকে। তবে একটা বিষয় মোটামুটি সবসময় হয়ে এসেছে, সেটা হচ্ছে আকারে বড় দেশটাই সবসময় এই ধরনের দ্বন্দ্বগুলোতে জিতে যায়। আর জায়গা জমির এই লড়াইয়ে ইতিহাসে আমাদের উপমহাদেশের খুবই আন্ডাররেটেড এবং অজানা গল্পগুলোর মধ্যে একটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সাথেই সম্পর্কিত দক্ষিণ তালপট্টি দ্বীপের গল্প। সেখানেও কি সেই বড় দেশটাই জিতেছিল, নাকি আমরা জিতেছিলাম, সেইটা নিয়েই আমাদের আজকের ভিডিও। এই দক্ষিণ তালপট্টি দ্বীপের গল্পটা শুরু করার আগে আমাদের কিছু টার্ম এবং সামান্য ইতিহাস একটু জানতে হবে। দুইটা দেশের মাঝখান দিয়ে যাওয়া নদী খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ইনফ্যাক্ট এই ধরনের নদীকে ঘিরেই আদিম আমল থেকেই সীমান্ত নির্ধারিত হয়ে আসছে। ইউফ্রেটিস ভাগ করেছিল পার্সিয়ান আর রোমান এম্পায়ারকে। আমাদের পদ্মা বা গঙ্গা সমগ্র ভারত থেকে ভাঙ্গালা বা বাংলাকে আলাদা করেছিল এক সময়, আর ব্রিটিশরাও নদীকে ব্যবহার করেছিল সীমান্ত নির্ধারণের জন্য। তবে সমস্যাটা বাধে যখন আমরা হিসাব করতে বসি যে এই মাঝখান থেকে যাওয়া নদীর ঠিক কোন অংশটা থেকে এই ভাগটা হবে এবং কোন অংশটা কোন দেশ পাবে সেইটা। সেই সমস্যা আরও প্রবল হয় যখন দুই দেশের সমুদ্র সীমার মধ্যে কোনো একটা দ্বীপ এসে হাজির হয়ে যায়। এই সমস্যার সমাধানেও বেশ কিছু আইন ইন্টারন্যাশনালি আছে। সবথেকে পুরাতনটাকে আমরা বলি হিস্টোরিক্যাল ক্লেম, যেই ক্লেমের মাধ্যমে আমরা সেন্ট মার্টিনকে আমাদের বলে মূলত দাবি করি। এর পাশাপাশি ইফেক্টিভ কন্ট্রোল নামে আর একটা আইন আছে, যেই আইন অনুযায়ী দ্বীপের ওপর শুধু কোনো দেশের ক্লেমই না, বরং মিলিটারি প্রেজেন্স, জুডিশিয়াল সিস্টেম এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোল যাদের আছে, মানে বেসিক্যালি যেই দ্বীপের ওপর যেই দেশের মূল ভূখণ্ডে যেরকম নিয়ন্ত্রণ থাকে সেই রকমই নিয়ন্ত্রণ আছে, সেইটাকে সেই দেশেরই দ্বীপ ধরা হয়। এর ভালো একটা উদাহরণ হচ্ছে জাপানের সেনকাকু আইল্যান্ডস বা কানাডার ম্যাকিয়াস সিল আইল্যান্ডস। আরও একটা আইনও কিন্তু আছে যেটা আসলে জলাভূমি জাস্ট না, স্থলভূমির ওপরও খাটে। সেইটা হচ্ছে উতি পসিডেটিস ইউরি, একটা ল্যাটিন শব্দ। এর ইংলিশ করলে আসে অ্যাজ ইউ পজেসেস আন্ডার ল। এই আইনে বলা হয় স্বাধীন হওয়ার আগে, কলোনিয়াল টাইমে বা তারও আগের রুলারের সময় কোনো দেশের বা কোনো অঞ্চলের যেই ম্যাপ ছিল, স্বাধীন হওয়ার পরেও সেই ম্যাপটাই তারা পাবে। অর্থাৎ বুঝতে পারলেন, অনেক আইনই আছে আসলে দেশের সীমানা নির্ধারণের জন্য। তবে বর্তমান সময়ে আরও সায়েন্টিফিক একটা আইন কিন্তু ইউজ করা হয়, সেটা হচ্ছে থ্যালওয়েক ডক্ট্রিন। খুব সহজে বোঝাই, প্রত্যেক নদীরই একটা মূল স্রোত আছে এবং সাধারণত সেই মূল স্রোতটা যেই জায়গা দিয়ে যায় সেই জায়গাটাই হয় নদীর সব থেকে গভীর জায়গা। এই গভীরতম জায়গাটাকেই সমান সমান দুই ভাগে ভাগ করে এক ভাগ এক দেশকে আর অন্য ভাগ অন্য দেশকে দিয়ে দেওয়ার নিয়মটাই হচ্ছে থ্যালওয়েক ডক্ট্রিন। এই আইন ব্যবহার করে সোভিয়েত, চায়না, ইরান এবং ইরাকের অনেক ডিসপিউটই সলভ করা হয়েছে এবং এই আইনটাই আমাদের এই দক্ষিণ তালপট্টি গল্পের একটা বড় প্লেয়ার। সো চলেন এবার আমরা মেইন দক্ষিণ তালপট্টির ঘটনাতে ঢুকি। 1970 সালে বাংলাদেশে আঘাত হানে ভোলা সাইক্লোন। ক্যাটাগরি 4 হ্যারিকেনের সমতুল্য শক্তির এই সাইক্লোন এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবথেকে বেশি জীবনহানি করা সাইক্লোন। পাকিস্তানের অংশ হিসেবে থাকা বাংলাদেশে এই সাইক্লোনে মারা যায় প্রায় 5 লক্ষ মানুষ। এই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির প্রতি
পাকিস্তান সরকারের উদাসীনতাও কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পেছনে একটা বড় ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছিল। তো এরপর 1971 সালের মাঝামাঝি সময়ে এই দ্বীপটা ভারতের নজরে আসে। তারা এর নাম দেয় নিউ মুর আইল্যান্ড, বা অনেক সময় এটাকে পূর্বাশা নামেও ডাকা হতো। সালটা কি বলেছি হয়তো খেয়াল আছে, 1971। সেই সময় বাংলাদেশ কিন্তু নিজেদের স্বাধীনতা যুদ্ধ নিয়েই ব্যস্ত আছে। এই দ্বীপ আছে কি নাই সেটার দিকে নজর দেওয়ার মতো লাক্সারি সে সময় বাংলাদেশের ছিল না। ইনফ্যাক্ট স্বাধীনতার জাস্ট পরেও আমাদের সেই বিলাসিতাটুকু ছিল না বেশ কয়েক বছর ধরেই। 1974 সালে আমেরিকার ERTS স্যাটেলাইটে প্রথম এই দ্বীপের পূর্ণাঙ্গ অবস্থান এবং ম্যাপিং শুরু করে। তাদের থেকে পাওয়া তথ্যে আমরা এইটা জানতে পারি যে এই দ্বীপের আয়তন আস্তে আস্তে বেড়েই চলেছে। স্যাটেলাইটের ডেটা নেওয়ার সময় এর আয়তন বেড়ে প্রায় 10,000 বর্গমিটারে পৌঁছায়। পাশাপাশি এর আশেপাশের সাবমার্জ শোল দেখে ধারণা করা হয় যে এই দ্বীপ প্রায় 25 থেকে 30 বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যেতেও পারে। ভারত ঠিক সেই সময় সাথে সাথেই এই দ্বীপের ওপর অফিসিয়াল ক্লেম দিয়ে বসে, কিন্তু বাংলাদেশ যখন এই দ্বীপের দিকে তাকালো তখন আমরা দেখলাম এই ক্লেমে বেশ কিছু সমস্যাও আছে। বাংলাদেশ আর ভারতের সীমান্ত নির্ধারিত হয়েছিল রেডক্লিফ ল এর ওপর ভিত্তি করে। এই ল আবার মানে মিড চ্যানেল ফ্লো প্রিন্সিপাল, বা আমরা একটু আগে যেটাকে বললাম থ্যালউইক ডকট্রিন। দক্ষিণ তালপট্টির অবস্থান 21.6167 নর্থ ল্যাটিটিউড এবং 89.2 ইস্ট লঙ্গিটিউডে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মধ্যে বঙ্গোপসাগরের মহীসোপানে এর অবস্থান। একই সাথে এই জায়গাটা হচ্ছে সাতক্ষীরা আর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট থানাকে আলাদা করা হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, অ্যাকুরেটলি বললে মোহনা থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে। পাশাপাশি এই দ্বীপের মূল ভূখণ্ডের বেশিরভাগ অংশই বাংলাদেশের দিকেই পড়েছিল। অর্থাৎ মনে হচ্ছে এখানে ক্লেমটা হয়তো আমাদেরই বেশি। তবে এখানে একটা সমস্যাও আছে। থ্যালউইক ডকট্রিন মতে নদীর মূল স্রোতধারা দেখতে হবে আমাদেরকে, কিন্তু মোহনার একটু পরেই এই দ্বীপের অবস্থান বলে হাড়িয়াভাঙ্গা স্রোত কখনো পশ্চিম দিয়ে যাচ্ছিল আবার কখনো পূর্ব দিকে যাচ্ছিল। এজন্য মূল স্রোতধারা নির্ণয় করাটা একটা ভালো সমস্যার কারণই হয়ে দাঁড়ায়। এইদিকে মিডিয়া এবং জিওলজিস্টরা জানায় যে এই দ্বীপের নিচে প্রচুর গ্যাস, তেল এবং কয়লা থাকলেও থাকতে পারে। পাশাপাশি এই দ্বীপের দখল যার কাছে আসবে সে খুব স্বাভাবিকভাবেই ভবিষ্যতে এই এলাকায় সমুদ্র সীমা নিয়ে আরও অনেক কাহিনী করতে পারে। আকার আকৃতিতে বড় ভারত তাই স্বাভাবিকভাবেই এইটার ওপর নিজেদের ক্লেম দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করতে থাকে। 1979 সালে দুই দেশের মধ্যে বৈঠক হয়। সেখানে বাংলাদেশের সেই সময়ের প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই ডেটা এবং স্যাটেলাইট ইমেজ সহ হাজির হন এই দ্বীপের ওপর বাংলাদেশের ক্লেম প্রমাণের জন্য। সিদ্ধান্ত হয় যে দুই দেশ একসাথে মিলে আরও বেশ কিছু আলাপ আলোচনার মাধ্যমে এর একটা সমাধান করবে। কিন্তু এর মধ্যেই 1981 সালের 11 মে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপে INS সন্ধক নামের ভারতীয় যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়। এমনকি BSF এর সীমান্ত চৌকিও বসিয়ে দেওয়া হয় এই দ্বীপটাতে। ইন্ডিয়ান নেভির নাবিকরা দ্বীপে ক্যাম্প বানিয়ে থাকাও শুরু করে। দক্ষিণ তালপট্টির বুকে ভারতীয় পতাকা ওড়ানো হয়। আর এইটার জবাবে জাস্ট 2 দিন পরই জিয়াউর রহমান কোস্টগার্ডের 2টা গানবোট পাঠান সরাসরি BSF এর চৌকিতে হামলা করার জন্য। বিষয়টা আর্মড কনফ্লিক্টের দিকে যেতে পারে চিন্তা করে ভারত সেখান থেকে সৈন্য সরিয়ে নিয়েছিল। কিন্তু তার ঠিক 17 দিন পরই জিয়াউর রহমানের অ্যাসাসিনেশন হয়। এটার মধ্যে কানেকশন আছে কি নাই সেটা নিয়ে কখনোই কিন্তু আনফর্চুনেটলি কোনো ইনভেস্টিগেশন হয়ই নাই। 81 এর পরবর্তী সময়ে বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ দক্ষিণ তালপট্টির দিকে আর তাকাতে পারে নাই। এই সুযোগে 2টা রিপোর্টের রেস ধরে ভারত এই দ্বীপের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে। 1990-এর ব্রিটিশ অ্যাডমিরাল চার্টার সার্ভে আর 91-এ আমেরিকার ভূতত্ত্ব বিভাগের জরিপে দ্বীপটাকে ভারতের বলে জানায়। একবিংশ শতাব্দীর শুরুর দশকে বাংলাদেশ যখন আস্তে আস্তে সামরিক শাসনের অপছায়া থেকে বের হয়ে এসে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করছে, তখনই আমাদের হুট করে খেয়াল হয় ভারতকে আমরা যেই রকম আমাদের বন্ধু ভাবতাম আসলে হয়তো তারা সেই রকম না। 74 সালের ইন্ডিয়া মুজিব অ্যাকর্ড বাংলাদেশ সাথে সাথে মানলেও ভারত মানে নাই। মানতে মানতে তাদের 1992 সাল হয়ে আসে। কিন্তু তারপরেও সীমান্ত সংক্রান্ত অনেক জায়গাতেই ভারতের জোরপূর্বক দাদাগিরি চলেই যাচ্ছিল। এই তালপট্টি দ্বীপ হতে পারে হয়তো সেটার একটা কড়া জবাব।
2009 সালের বাংলাদেশ সরকার অর্থাৎ সেই সময়ের আওয়ামী লীগ এই দ্বীপের মালিকানা নিয়ে পুনরায় আলোচনায় বসতে জোর দাবি জানায়। ইন্ডিয়া বলে আলোচনার দরকার নাই, কারণ তারা শিওর এই দ্বীপ নাকি তাদের। কিভাবে তারা সেটা ডিসাইড করলো? সয়েল টেস্ট করে। একটু বলি, দক্ষিণ তালপট্টি দ্বীপে থাকা ভারতীয় সৈনিকদের সাথে যাওয়া রিসার্চাররা দ্বীপে সয়েল টেস্ট করে পেয়েছে সেখানে নাকি ভারতীয় মাটিতে থাকা উপকরণই বেশি পাওয়া গিয়েছে। এর থেকে বড় কোনো স্টুপিড স্টেটমেন্ট আসলে দেয়া পসিবল না, কারণ বাংলাদেশের প্রায় সব নদীই আসে হিমালয় থেকে ভারত আর নেপাল হয়ে। সেই হিসেবে বাংলাদেশের যে কোনো জায়গার পলিমাটিতেই ভারত এমনকি নেপালের সয়েল স্যাম্পল পাওয়াটাই খুবই স্বাভাবিক। ভারতের সেই দাবিকে যদি জাস্টিফাই করা হয় তাহলে তাদের সেই দাবি মোতাবেক বাংলাদেশের প্রায় পুরাটাই তাদের হয়ে যায়, কারণ বাংলাদেশের মাটিতেও স্বাভাবিকভাবেই ভারতের থেকে বয়ে আসা নদীর পলিমাটি পাওয়া যাবে। কে জানে, হয়তোবা ভারত আসলে এইটাই চিন্তা করে যে এই কারণে বাংলাদেশটাই তাদের। আর চিন্তা করবেই না কেন, সেই সময়ে বাংলাদেশের ক্ষমতায় থাকা দলটাও তো দেশটাকে তাদের হাতে তুলে দেওয়ারই পায়তারা শুরু করেছিল, হয়তো ঠিক সেই সময় থেকেই। ওকে, আপনারা অলমোস্ট 10 মিনিটের কাছাকাছি ভিডিও দেখে ফেলেছেন, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি আসলে এখন এমন একটা কাজ করবো যে এটা পার্সোনালি যখন আমি নিজে স্ক্রিনের ওই পাশে থাকি আমার খুবই বিরক্ত লাগে, সেইটা হইল সাবস্ক্রাইব করতে বলা। বাট টু বি অনেস্ট, লাস্ট অলমোস্ট 6 মাস কি 1 বছরের কাছাকাছি সময়ে এই চ্যানেলের ভিডিও অনেক মানুষ দেখেছেন, বাট তার মধ্যে 60%-এর বেশি আসলে সাবস্ক্রাইব করেন নাই। সো এই পার্টটাই 10 মিনিটের পরে দেওয়ার মেইন কারণটা হচ্ছে যে আসলে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন অ্যান্ড যারা আসলে এখনও সাবস্ক্রাইব করেন নাই এই চ্যানেলে, তারা এই চ্যানেলের ভিডিও অবশ্যই পছন্দ করেন বলে এতক্ষণ দেখছেন অ্যান্ড এই সময়টা এসেও আমার বক শুনতেছেন। সো থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট অলরেডি, যেহেতু ভিডিও দেখছেন, বাট ইফ ইউ ক্যান সাবস্ক্রাইব দ্যাট উড মিন আ লট টু মি। থ্যাংক ইউ। কিন্তু যাই হোক, সাথে সাথেই অবশ্যই এই দাবি সেই সময় বাংলাদেশ মেনে নেয় নাই। 2009 সালের 6 জানুয়ারি বাংলাদেশ অফিসিয়ালি নেদারল্যান্ডসের হেগের পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশনে নিজেদের দাবি পেশ করে। দুই দেশ এবার তৈরি হয় একটা আইনি লড়াইয়ের জন্য। কিন্তু আসলেই কি লড়াই নাকি আইওয়াস? ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ সি এর অধীনে আইনি প্রক্রিয়া শুরু হয়। 5 সদস্যের ট্রাইব্যুনাল দুই দেশেরই দাবি শোনে। ভারত দাবি করে এরকম ডিসপিউটের ক্ষেত্রে দুই দেশ থেকে দূরত্ব মাপা উচিত। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের ল্যান্ডস্কেপ চাঁদের মতো ভেতরের দিকে বেঁকে আসে, যেই কারণে স্বাভাবিকভাবেই শেষের দিকে এসে দূরত্ব বাংলাদেশ থেকে দ্বীপের বেশিই হবে। তবে দ্বীপের যে একটা সাবমার্জ শ্যালো দেখা যাচ্ছিল বলেছিলাম, যেইটা ভবিষ্যতে উঠে আসার সম্ভাবনা আছে, সেইটা আবার বাংলাদেশের দিকেই ছিল। সেইটা যদি উঠে আসে তাহলে সেইটা বাংলাদেশের দিকেই আসবে। অর্থাৎ ভারত যদি এই দ্বীপের বর্তমান অবস্থানে দখল পায়, তাহলে যখন সেই সাবমার্জ শ্যালো আস্তে আস্তে উপরে উঠে আসা শুরু করবে, সেটা কিন্তু বাংলাদেশের দিকেই এগিয়ে আসবে। পাশাপাশি এই দ্বীপের রায় ভারতের দিকে গেলে মিয়ানমারও বাংলাদেশের অন্য পাশ থেকে এই রায়ের রেফারেন্স টেনে সমুদ্রসীমা দখলের চেষ্টা করতেই পারে। এখন এই ধরনের ইন্টারন্যাশনাল কোর্টগুলো কিন্তু সবসময় এমন একটা সলিউশনে পৌঁছানোর চেষ্টা করে যেটাই আসলে দুই দেশেরই ক্ষতির পরিমাণ যাতে মিনিমাম অ্যাটলিস্ট হয়। তারা দেখলো ভারতের যুক্তি মেনে এই দ্বীপ তাদের দিয়ে দিলে বাংলাদেশের সমুদ্রসীমা এতটাই সংকুচিত হয়ে আসতে পারে যে বাংলাদেশ হয়তো ইন্টারন্যাশনাল ওয়াটার থেকেই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 3 দিক থেকে ভারত দিয়ে ঘেরা থাকায় সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একরকম মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। 2014 সালের জুলাই মাসের 7 তারিখ ট্রাইব্যুনাল এজন্য তাদের রায় দেয়। 4:1 ভোটে বাংলাদেশ জয় পায়। এই কোর্টে যাওয়া টোটাল ডিসপিউটেড টেরিটরি ছিল 25,602 বর্গ কিলোমিটার, যেটা সমুদ্রসীমার মধ্যে পড়ে। আর এই 25,602 বর্গ কিলোমিটার সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশকে দেয়া হয় 19,467 বর্গ কিলোমিটার জায়গা, আর বাকিটা ভারতের। অর্থাৎ প্রায় 76.1% জায়গা বাংলাদেশ পায়। একটা বিশাল উইনই বলা যায়। সেই সময় তো নিউজ মিডিয়ায় এভাবেই প্রচার করা হয়েছিল যে বাংলাদেশের বিশাল সমুদ্র জয়। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিশাল কিন্তু আছে। আমরা হিসাবে 19,467 বর্গ কিলোমিটার জায়গা জিতলেও এর বাইরের যেই জায়গাটা আছে সেই জায়গাটাতেই ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ। মানে এই দ্বীপটার একটা কোনাও আসলে বাংলাদেশ পায় নাই। তার মানে এই দ্বীপের নিচে থাকা যেই জ্বালানির কথা আগে উঠেছিল সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। এই জায়গা ভাগ হওয়ার আগেও ঐতিহাসিকভাবেই বাংলাদেশেরই থাকার কথা। সমস্যা ছিল জাস্ট তালপট্টি দ্বীপ নিয়ে। কিন্তু কেসে একটা বিশাল জায়গা ডিসপিউটেড ল্যান্ড দেখিয়ে আমাদের জায়গা আমাদেরকেই দিয়ে মূল যে বিরোধে থাকা জায়গা সেইটা ভারতকেই দেওয়া হয়।
ট্রাইব্যুনালের সদস্যের মধ্যে একজন ছিলেন PS রাও। তালপট্টির প্রতিটা ইস্যুতে তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। তার বিপরীতে বাংলাদেশ অ্যাপয়েন্ট করেছিল ঘানার একজন জাজকে, যার নাম থমাস এ মেনশা। দেখেন, যেখানে ভারত নিজেদের স্বার্থ রক্ষায় নিজেদের লোক দিচ্ছে, আমরা সেখানে ঘানা থেকে একজনকে অ্যাপয়েন্ট করেছি। স্বাভাবিকভাবেই আমাদের সাইডের জাজ তালপট্টি নিয়ে ভারতের সাথে কম্প্রোমাইজেশনে যাওয়াটাই এবং ম্যাক্সিমাম এরিয়া জেতাটাই বুদ্ধিমানের কাজ হয়তো ভেবেছিল। যেইখানে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ প্রতিটা ডিপ্লোম্যাটিক মিটিংয়েই দাবি করে এসেছে যে হাড়িয়াভাঙা নদীর মূল স্রোত পশ্চিম দিকে যায়, সেখানে এই তথাকথিত জয়ে এইটাও উল্লেখ করা হয় হাড়িয়াভাঙা নদীর স্রোত পূর্ব দিকে থাকে। অর্থাৎ তালপট্টির ওপর একটা ক্লেইমও কিন্তু আর বাংলাদেশের থাকে না। আরও একটা জিনিস বলি, যে কোনো দেশ তার কোস্টলাইন থেকে 200 কিলোমিটার পর্যন্ত সমুদ্র এবং সমুদ্রের তলদেশে নিজের হিসেবেই রাখতে পারে। এর বাইরের যে এরিয়াটা, সেখানে সমুদ্রের তলদেশের ক্লেইম পেলেও সমুদ্রের পানির ওপর কোনো দেশ কোনো দাবি রাখে না। যেহেতু বাংলাদেশ ভারত খুবই পাশাপাশি এখানে, তাই আমাদের এই এরিয়াটা কিন্তু ওভারল্যাপ করে। সেইখানে সমাধান কি দেওয়া হয় জানেন? সমাধান হিসেবে বাংলাদেশ সমুদ্রের তলদেশ পেয়েছিল, কিন্তু এর ওপর পানি আর প্রাণীর পুরো কন্ট্রোলটাই ভারত পায়। এইটাও নাকি একটা জয়ের মধ্যে পড়ে। জাস্ট চিন্তা করেন, আপনাকে একটা লোহার খাঁচায় করে 1 কেজি স্বর্ণ দেওয়া হয়েছে, কিন্তু বলে দেওয়া হয়েছে এই স্বর্ণ যদিও আপনার, কিন্তু খাঁচা আর একজনের। সে চাবি না দিলে স্বর্ণ আপনি নিতে পারবেন না। এই জয়টা আরও একটা বড় পারপাসে ইউজ করেছিল সেই সময়ের বাংলাদেশ গভর্নমেন্ট। 14 ইলেকশন নিয়ে সারা দেশেই ব্যাপক হাঙ্গামা হচ্ছিল। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় টাইপের খবর ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সরকার খুব সহজ সরল বাঙালিকে আবারও একটা ভূগোল বুঝিয়ে দিয়েছিল। আর এই 14 রায় আসতে আসতেই আরও একটা বড় কাহিনী কিন্তু ঘটে যায় এই তালপট্টি দ্বীপকে ঘিরে। এক কথায় বলতে গেলে গ্লোবাল ওয়ার্মিং। 2000 সালের আগ পর্যন্ত সমুদ্র উচ্চতা প্রতি বছর 3 মিলিমিটার করে বাড়ছিল, আর 2000 সালের পর থেকে সেইটা বাড়ছে 5 মিলিমিটার করে। 1996 সালের বাংলাদেশ লোহা ছাড়া দ্বীপ হারায় সমুদ্রের কবলে। ঘোড়ামারারও প্রায় অর্ধেক এখন পানির নিচে। সমুদ্র সীমা থেকে মাত্র 2 মিটার উচ্চতা থাকা দক্ষিণ তালপট্টিও এই গ্লোবাল ওয়ার্মিংয়ের গ্রাস থেকে বাঁচতে পারে নাই। 2010 সালেই স্যাটেলাইট ইমেজারি অ্যানালাইসিস করে যাদবপুর ইউনিভার্সিটির স্কুল অফ ওশানোগ্রাফির ডিরেক্টর সুজাতা হাজরা জানান যে দক্ষিণ তালপট্টি বলে আর কোনো দ্বীপ এখন পৃথিবীর বুকে নাই। তারা স্থানীয় জেলেদের সাথেও যোগাযোগ করে বিষয়টা নিশ্চিত হন। জেলেরাও জানায় যে ভাটার পর খুব সামান্য একটা জমির অংশ দেখা গেলেও এই দ্বীপটা এখন পুরাপুরি পানির নিচে। কিন্তু অনেক বিশেষজ্ঞই জাস্ট গ্লোবাল ওয়ার্মিংকে আসলে দাবি করে না এই দ্বীপের হারিয়ে যাওয়ার পেছনে। এই দ্বীপের জন্মটাও যেমন একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে হয়েছিল, মনে করা হয় এর মৃত্যুটাও সেখান থেকেই হয়েছে। 2007 থেকে 9-এর মধ্যে সুন্দরবন এলাকায় আইলা, সিডর, বিজলি আর নার্গিসের মতো প্রলয়ঙ্করী বেশ কিছু ঘূর্ণিঝড় হয়। ধারণা করা হয় এই অনবরত আসতে থাকা একের পর এক সাইক্লোন দক্ষিণ তালপট্টি দ্বীপকে শক্তপোক্ত হয়ে দাঁড়াতেই দেয় নাই কখনো। যেই সমস্যা 30 বছরেরও বেশি সময় ধরে 2 দেশ মিলে সমাধান করতে পারে নাই, সেইটা ধরিত্রী এক ঠেলাতেই করে দিয়েছিল। দক্ষিণ তালপট্টি দ্বীপ আমাদের হওয়াটা কেবল আইনেই না, ইতিহাসের ভিত্তিতেও হওয়া উচিত ছিল, কিন্তু সেইটা হয় নাই। কারণ তখন বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল তারা জানতো ক্ষমতায় থাকতে হলে এইসব কম্প্রোমাইজ ভারতের সাথে করতেই হবে। তিস্তা ব্যারেজ থেকে শুরু করে দেশের ইলিশ, চিংড়ি ফ্রিতে পার করে দেয়া, বিদ্যুৎ না কিনেও বছরে মিলিয়ন মিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ পাঠানো, এমন কি নেই যেটা বাংলাদেশ দেয় নাই পাশের দেশটাকে সেই সময়ে। দক্ষিণ তালপট্টি দ্বীপের কেসটা ছিল পরবর্তী 17 বছর কি হতে যাচ্ছে সেটা জাস্ট একটা স্যাম্পল। বাংলাদেশের সাধারণ মিডিয়া এবং সাধারণ মানুষকে জানানো হয় যে আমরা জিতেছি, কিন্তু এর তলে তলে আসলে মেইন জিনিসটাই আমরা হারিয়েছি। আমরা পেয়েছি সমুদ্র সীমার বিশাল একটা অংশ, কিন্তু পসিবলি যেই দ্বীপটা নিয়ে আমাদের এক সময়ের হয়তোবা প্রেসিডেন্টকেও অ্যাসাসিনেট হতে হয়েছিল, সেই দ্বীপটাই আমরা হারিয়েছি। আর এইটাই শিক্ষা দেয় যে জিওপলিটিক্সে ওপরে ওপরে যা হয় সেটা দেখেই আসলে সিদ্ধান্তে আসা খুবই কঠিন। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। টু বি অনেস্ট, এইটা নিয়ে যে আমি এই রিসার্চটা শুরু করার আগে খুব বেশি জানতাম ব্যাপারটা এমনও না। আমারও একটা ভাষা ধারণা ছিল, আর আগের থেকে আমারও ধারণা এটাই ছিল যে হয়তো বা আমরা এখানে সেই কেসটাতে জিতেছিলামই 2014 সালের। বাট এর পেছনে যে আরও একটা বিশাল স্টোরি আনফোল্ড করার মতো আছে, এইটা কিন্তু আমি এই রিসার্চটা করতে গিয়েই খুঁজে পেয়েছি।
টু বি অনেস্ট আমি আপনি অনেকেই মোটামুটি সেই 14 সালের আশেপাশের সময়ে শুনেছি যে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশাল সমুদ্র জয় এই ধরনের হেডলাইন। এইটা বেশিরভাগ মানুষই সেই সময় খুবই পজিটিভলি নিয়েছিল, কিন্তু এটা যে একটা বিশাল আইওয়াশ ছিল সেটা স্বাভাবিকভাবেই সেই সময় সাধারণ মানুষ খুব একটা ধরতে পারে নাই। ইভেন এখনও বাংলাদেশের ম্যাক্সিমাম নিউজ পোর্টালেই এই জিনিসটাকে একটা বিশাল জয় হিসেবেই দেখানো হয় আনফর্চুনেটলি। যেটা আসলে জয় বলা যায় কিনা আমি শিওর না। হ্যাঁ, সমুদ্রসীমার ডিসপিউটেড এরিয়ার অনেক বেশি পরিমাণে ইন্ডিয়ার তুলনায় আমরা পেয়েছি, দ্যাট ইজ ট্রু, কিন্তু এটার জন্য আমাদেরকে একটা দ্বীপ স্যাক্রিফাইস করতে হয়েছে। আর এখন যতদিন না সেই বাকি 19,000 বর্গ কিলোমিটারে আমরা উত্তোলন করার মতো এনাফ রিসোর্সেস পাবো, এই জয় আসলে আমাদের জন্য কোনো কাজেরই হয়তো না। অ্যান্ড দ্যাট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আমরা আসলে এর নিচে কোনোদিন কিছু পাবো কি না, সেটা উত্তোলন করার মতো আসলে আমাদের অ্যাবিলিটি হবেও কি না। তো আপনারা জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। অবশ্যই এই ধরনের একটা নিজেদের ধোঁকা খাওয়ার খবর পাইলে খুব একটা ভালো লাগার কথা না, বাট আমি চেষ্টা করলাম এমন একটা জিনিস তুলে আনার যেটা নিয়ে হয়তো আমাদের আরও বেশি বেশি কথা বলা উচিত। আমাদের বর্তমান পলিসি মেকারদেরও এখানে নজরে থাকা উচিত। অবশ্যই যা হয়ে গেছে সেটা চিল্লাচিল্লি করে খুব বেশি লাভ হবে না, বাট ভবিষ্যতেও এই ধরনের জিতে গেছি বলে চিল্লাচিল্লি করে তলে তলে আসলে হেরে যাওয়া এই জিনিসটা যেন আমাদের দেশের মানুষদের আবারও সহ্য করতে না হয়, সেটার জন্য সবারই আসলে চোখ কান খোলা রাখা উচিত। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। অবশ্যই কমেন্ট করে যান যে আজকে নতুন কিছু জানলেন কিনা। আমি নিজে ওই রিসার্চটা করতে গিয়ে অনেক কিছু আনফোল্ড হলো আসলে আমার সামনে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।